রিয়া, প্রিয়া এবং টিনা ধনী পরিবার থেকে শ্বশুরবাড়িতে সংসার করতে আসে। অন্যদিকে রানী এবং জুলি গরিব পরিবারের মেয়ে, তাই সবসময় বাড়ির 3 ধনী বউ 2 গরিব বউকে ভীষণ পরিমাণে অপমান করে। আর ধনী 3 বৌমা নিজেদেরকেই সংসারের কর্ত্রী বলে মনে করে, আর তারা তাদের গরিব 2 যাকে কোনো রকম পাত্তা দিতে চায় না, এমনকি সংসারে তাদের কোনো রকম সিদ্ধান্ত মানা হয় না। এভাবে 1 বছর কাটে, আর এবার 5 বউয়ের বিবাহ বার্ষিকীর দিন এগিয়ে আসে। আমরা 3 বউ মিলে আমাদের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান খুব বড় করে সেলিব্রেট করব। আর ওই রানী আর জুলি আমাদের অনুষ্ঠান দেখে একেবারে জ্বলে পুড়ে মরবে। হ্যাঁ দিদি, তুমি একদম ঠিক বলেছো। আমাদের অনেক টাকা আছে, আর সেই টাকা উড়িয়ে আমরা আমাদের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান একেবারে সেলিব্রিটিদের মতো করে পালন করব। আর আমাদের সাথে সাথে রানী আর জুলিরও তো বিবাহ বার্ষিকী আছে, দেখবো ওরা কি করতে পারে। অবশ্য ওদের বেশি কিছু করার ক্ষমতা নেই, কারণ এই বাড়িতে আমরা যা বলবো তাই হবে। আর এই বিষয়ে শাশুড়ি মায়ের সঙ্গেও তো কথা বলতে হবে। এভাবেই রিনা, প্রিয়া এবং টিনা নিজেদের মধ্যে আলোচনা করে। অন্যদিকে রানী এবং জুলিও তাদের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান নিয়ে আলোচনা করতে বসে, কিন্তু তাদের প্ল্যানিং অত্যন্ত সাদামাটা ছিল। দেখ, আমাদের কিন্তু ওজন বুঝেই ভোজন করতে হবে। আর সবসময় দেখেছিস তো আমাদের 3 যা কিভাবে আমাদেরকে কথা শোনায়। আমাদের যেহেতু টাকা পয়সা নেই, তাই আমাদেরকে মাথা নিচু করেই থাকতে হয়। তাই জন্য সেই বুঝেই কিন্তু আমাদের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানটা পালন করতে হবে। তুমি চুপ করো তো দিদি, ওদেরকে বেশি পাত্তা দিয়ে কোনো লাভ নেই। ওরা যতই বড় লোক হোক না কেন, ওদের মন খুবই নিকৃষ্ট। এই বছর আমরা আমাদের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান শ্বশুর বাড়িতে খুব সুন্দর করে পালন করব। আর আমরা যেহেতু 5 জন এই বাড়ির বৌমা, তাই আমাদের 5 জনেরই কিন্তু এই বাড়ির উপর অধিকার আছে। এভাবেই 5 বৌমা নিজেদের মধ্যে আলোচনা করে তাদের শাশুড়ি মা কমলা দেবীর কাছে চলে যায়, আর শাশুড়ি মাকে বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান পালন করার কথা বলে, যা শুনে কমলা দেবী প্রচন্ড পরিমাণে খুশি হয়। তোমরা 5 জনে যদি বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান করতে পারো তাহলে তো খুব ভালো হয়। আমি আমার আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করব, আর পাড়া প্রতিবেশীদেরও নিমন্ত্রণ করব। এভাবেই সবাই মিলে একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করা হয়ে যাবে। হ্যাঁ মা, আপনি নিমন্ত্রণ করবেন ঠিক আছে, কিন্তু আমরা 3 জনেই বাড়িতে আমাদের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান আলাদা করে পালন করব। আপনি আমাদের নিমন্ত্রণ আলাদা করবেন, আর আপনার 2 গরিব বৌমার নিমন্ত্রণ আলাদা করবেন। রিনার এমন কথা শুনে কমলা দেবী অবাক হয়, কারণ তার 5 বৌমার একই দিনে বিবাহ বার্ষিকী, আর একই শ্বশুর বাড়িতে সবাই বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান পালন করবে, কিন্তু অনুষ্ঠান হবে 2টো। এটা দেখতে বড্ড বেমানান লাগে, তাই কিছুতেই কমলা দেবী বিষয়টা মানতে চায় না। এটা আবার কেমন কথা বড় বৌমা, তোমরা একই বাড়িতে থেকে আলাদা আলাদা বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান পালন করবে মানে? তোমরা 5 জন একসঙ্গে অনুষ্ঠান পালন করো, তাহলে তো খুব মজা হবে। এরকম আলাদা আলাদা অনুষ্ঠান হলে দেখতে কিন্তু ভালো লাগে না, লোকে নানান রকম কথা বলবে। হ্যাঁ, কথা বলবে যখন কথা শুনতে হবে, কারণ আমরা বড় লোক, আর আপনার 2 ছোট বৌমা কিন্তু গরিব। সুতরাং আপনার 2 গরিব বৌমার সঙ্গে মিলেমিশে আমরা অনুষ্ঠান করতে পারবো না। আমরা বড় লোকেদের মতো আয়োজন করব, খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, প্যান্ডেল করব, আর বাড়িও খুব সুন্দর করে সাজাবো। আমরা এত সব কাজ করব, মাঝখান থেকে জুলি আর রানী কিছু না করে অনুষ্ঠানের আনন্দ নেবে, এটা তো হতে পারে না। না না দিদি, তুমি ভুল ভাবছো। আমরা যদি একসঙ্গে অনুষ্ঠান করি তাহলে আমরাও তো টাকা দিয়ে অনুষ্ঠান করব। সবকিছু তোমাদের ঘাড়ের উপর চাপিয়ে দেব না। আর মা কিন্তু ঠিকই বলছে, আমরা একই বাড়িতে একটাই অনুষ্ঠান পালন করি। তুমি প্লিজ না করো না, কারণ আমাদের 5 বৌমার একই দিনে অ্যানিভার্সারি। তোমরা কিন্তু ভীষণ চালাক, তোমরা একদম চুপ করে থাকবে। আমরা টাকা দিয়ে লোককে খাওয়াবো, আর লোক এসে গিফট দেবে, সেই গিফটের ভাগ তোমরা নেবে, সেটা হতে পারে না। তাই তোমরা তোমাদের মতো বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান পালন করবে, লোকজনকে ডাল ভাত খাওয়াবে, আর আমরা আমাদের মতো লোকজনকে বিরিয়ানি খাইয়ে অনুষ্ঠান পালন করব। এভাবে 3 বড় যা তাদের ছোট জায়ের সঙ্গে ঝগড়া করতে শুরু করে। ফলে কমলা দেবী এরকম একই বাড়িতে আলাদা আলাদা ভাবে বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান হওয়ার কথা মেনে নেয়। এর ফলে রিনা, প্রিয়া এবং টিনা 3 জনে প্রচন্ড পরিমাণে খুশি হয়। এভাবে কয়েকদিন কাটে, আর একদিন বাড়ির 3 বৌমা মিলে এক জায়গায় বসে খাওয়া দাওয়ার মেনু ঠিক করে। আমি আমাদের পাড়ার সেরা ক্যাটারারকে বলে দিয়েছি, আমাদের 3 জনের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে ওই লোকটা মাটন বিরিয়ানি, চিকেন চাপ, ভেটকি মাছের পাতুরি, ফিশ ফ্রাই, চাটনি, পায়েস, মিষ্টি সবকিছু রান্না করে দেবে। তাহলে বুঝতে পারছিস তো তোরা, আমাদের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান একদম সুপার হিট হবে। তোরা তোদের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে কি খাওয়াবি? আমরা তোমাদের মতো আয়োজন করতে পারবো না দিদি, কারণ অত টাকা আমাদের কাছে নেই। তারপর মাস গেলে ইএমআই চলে, সেই জন্য আমরা ঠিক করেছি আমরা নিজেদের হাতে মাছের মাথা দিয়ে ডাল, মটন কষা, সরু চালের ভাত রান্না করব, আর কিছু লোককে নিমন্ত্রণ করে খাওয়াবো।
ইস, এটা তো ভিখারিদের মতো আয়োজন। আর শোন, আমরা কিন্তু সারা বাড়ি আলো দিয়ে সাজাবো আর ফুল দিয়েও সাজাবো, তাই তোরা এই আলো আর ফুল কিন্তু ব্যবহার করতে পারবি না। তোরা ওই একটা ঘরের মধ্যেই পড়ে থেকে অনুষ্ঠান করবি। এই বলে রিনা, প্রিয়া এবং টিনা নিজেদের ঘরে চলে যায় আর তারা নিজেদের বরের কাছ থেকে শপিং করার জন্য লক্ষ লক্ষ টাকা চাইতে শুরু করে, কারণ তারা তাদের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানের দিন একেবারে হিরোইনদের মতো করে সাজতে চায়। এর ফলে তাদের স্বামীরা তাদেরকে কম করে 50,000 টাকা দিয়ে দেয়। ফলে তিনজনে প্রচন্ড পরিমাণে খুশি হয় আর তারা শপিং করতে বেরিয়ে পড়ে। অন্যদিকে, কি ব্যাপার রানী, কিছুদিন পর তোমাদের বিবাহ বার্ষিকী আর তোমরা শাড়ি জামা কাপড় কিছু কিনবে না? আমার 3 বড় বৌদি তো গাড়ি করে শপিং করতে বেরিয়ে গেল, আর তোমরা দুজন এখনো বাড়িতে বসে আছো কেন? এমনিতে বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানের দিন তুমি আর ভাই অনেক টাকা খরচ করবে, তাই বেকার বেকার এখন আমাদেরকে শাড়ি কিনে দিয়ে টাকা নষ্ট করতে হবে না। আমাদের পুরানো দুটো শাড়ি আছে, ওই শাড়ি দুটো আমরা কখনো পরিনি, তাই ওই শাড়ি দুটোই আমরা বিবাহ বার্ষিকীর দিন পরে নেব। না, তোমাদের পুরানো শাড়ি পরতে হবে না, আমি আর ভাই টাকা দিচ্ছি, তোমরা দুজনে গিয়ে শাড়ি কিনে নিয়ে এসো। বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান যেহেতু বছরে একবারই আসে, তাই পিয়াস এবং তার ভাই চাই যাতে তাদের স্ত্রীরা কোনোভাবে মনে কষ্ট না পায়, তাই তারা তাদের স্ত্রীদের হাতে 3,000 টাকা দেয় যাতে তারা সুন্দর সুন্দর শাড়ি কিনতে পারে। ফলে রানী এবং জুলি খুবই খুশি হয় আর তারাও সেই 3,000 টাকা নিয়ে শপিং করতে চলে যায়। রানী এবং জুলি যখন শাড়ি কিনতে ঢোকে তখন তারা দেখে যে তাদের 3 বড় যা সেই দোকানেই শাড়ি কিনছে। আর তখনই 3 বড় বউ রানী এবং জুলিকে দেখে প্রচন্ড পরিমাণে রেগে যায় আর দোকানের মধ্যেই তারা তাদের ছোট 2 জাকে অপমান করতে শুরু করে। দেখেছিস তোরা আমাদের উপরে রানী আর জুলি কেমন হিংসা করে? আমরা যেই দোকানে শাড়ি কিনতে এসেছি, ওদের ক্ষমতা না থাকা সত্ত্বেও ওরা সেই দোকানেই শাড়ি কিনতে চলে এসেছে। আসলে আমরা অনুষ্ঠানের দিন নতুন শাড়ি পরবো, তাই আমাদেরকে ওরা টেক্কা দিতে চাইছে। হ্যাঁ দিদি, একদমই ঠিক, কিন্তু কাক যতই ময়ূরের পালক করার চেষ্টা করুক না কেন, কাক কিন্তু কাকই থাকে। তাই ওরা নতুন শাড়ি পরলেও আমাদের সমান হতে পারবে না। আমরা হলাম সেরা, কারণ আমাদের পকেটে টাকার জোর আছে। দয়া করে তোমরা আমাদেরকে কথা শুনিও না। আমরা বুঝতে পারছি যে আমাদের এই দোকানে শাড়ি কিনতে আসা ভুল হয়েছে, কিন্তু তোমরা হয়তো ভুলে যাচ্ছ একটা দোকানে অনেক ধরনেরই শাড়ি থাকে, বিভিন্ন দামের শাড়ি থাকে। তাই তোমরা যদি বেশি দামের শাড়ি কেনো, আমরা সবসময় কম দামেরই শাড়ি কিনবো, তাই তোমাদেরকে টেক্কা দেওয়ার আমাদের কোনো দরকার নেই। এই বলে রানী এবং জুলি সেখান থেকে বেরিয়ে যায়। ফলে রিনা, প্রিয়া এবং টিনা তাদেরকে ভীষণ পরিমাণে হিংসা করতে শুরু করে আর তারা ইচ্ছাকৃতভাবে অনেক অনেক বেশি দাম দিয়ে শাড়ি কেনে। অন্যদিকে রানী এবং জুলি কম দামি শাড়ি কিনে বাড়িতে ফিরে যায়। শুধু তাই নয়, তাদের 3 বড় যা বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানের দিনে সাজবে বলে হীরা, রূপা, প্লাটিনাম, সোনা ইত্যাদি গহনা কিনে ফেলে। আর তাদের একবারও 2 ছোট জায়ের দিকে চোখ পড়ে না, আর সেই জন্য রানী এবং জুলি মনে মনে কষ্ট পায়। জুলি, আমাদের 3 বড় যা কি সুন্দর কেনাকাটা করছে, কিন্তু আমাদের একটা উপহার পর্যন্ত দিল না। আমরা তো একই বাড়িতে থাকবো বল, আর একসঙ্গে অনুষ্ঠান করব, কিন্তু এরকম সবকিছু আলাদা আলাদা আর ভালো লাগছে না। কি করবে বলো, সবাই তো আমাদের মতো ভালো নয়, ওরা খারাপ সেটা আমাদেরকে মেনে নিতে হবে। আর তুমি ওদের কাছ থেকে কোনো রকম উপহারের আশা করো না, শুধুমাত্র অপমান আশা করতে পারো। আমার তো ভয় করছে বিবাহ বার্ষিকীর দিন সবার সামনে ওরা আমাদের অপমান না করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানের দিন চলে আসে। সেদিন সকালবেলা থেকে রিনা, প্রিয়া এবং টিনা নিজেদের মতো করে অনেক অনেক আনন্দ করে আর সবাই তাদেরকে ফোন করে উইশ করতে শুরু করে। এমন সময় রানী এবং জুলি সেখানে আসে আর তাদের 3 বড় যাকে 3টে শাড়ি উপহার দেয়। তোমাদের নিজেদের শাড়ি পরার ক্ষমতা নেই, আবার তোমরা আমাদের 3 জনের জন্য শাড়ি কিনে এনেছো। ইস, কি বিচ্ছিরি শাড়িগুলো, একেবারে পাতলা জেলজালি। আমরা এরকম শাড়ি পরি না, এরকম শাড়ি কাজের লোকেরা পরে, তাই আমাদের উপহার লাগবে না, তোমরা এগুলো নিয়ে যাও। এরকম করে বলো না, আজকে তোমাদের বিবাহ বার্ষিকী, তাই আমরা দুজন তোমাদের জন্য উপহার নিয়ে এসেছি। তোমরা যদি উপহারটা গ্রহণ করো আমাদের ভালো লাগবে। তোমরা কেন উপহার নিয়ে এসেছো আমরা সেটা ভালো করেই বুঝতে পারছি। তোমরা কি ভেবেছো তোমরা যদি আমাদেরকে শাড়ি গিফট করো আমরাও বুঝি তোমাদেরকে নতুন নতুন শাড়ি গিফট করব? কিন্তু এটা তোমাদের ভুল ধারণা। তোমাদের শাড়িগুলো আমরা নিতে পারবো না, তোমরা এক্ষুনি এখান থেকে চলে যাও আর আমাদের অনুষ্ঠান খারাপ করো না। এই বলে 3 বড় যা রানী এবং জুলিকে ঘর থেকে তাড়িয়ে দেয়। এর ফলে রানী এবং জুলি কান্নাকাটি করতে শুরু করে। আর আজকে যেহেতু তাদের বিবাহ বার্ষিকী, তাই রানী এবং জুলিকে মন খারাপ করে বসে থাকতে দেখে তাদের স্বামী এবং শাশুড়ি মায়ের খুব খারাপ লাগে। কিন্তু তারা চাইলেও বাড়ির 3 বড় বউকে সেই বিষয়ে কিছু বোঝাতে পারে না। আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে
আর সন্ধ্যাবেলাতে সারা বাড়ি আলোতে সেজে ওঠে। আত্মীয় স্বজন এমনকি পাড়া প্রতিবেশী সবাই ভালো ভালো খাবার খাওয়ার লোভে পড়ে রিনা, টিনা এবং প্রিয়ার বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে এসে উপস্থিত হয়। অন্যদিকে জুলি, আমরা কত খাওয়া দাওয়ার আয়োজন করলাম, সকাল থেকে রান্না বান্না করলাম, কিন্তু কেউ আমাদের অনুষ্ঠানে আসছে না। সবাই বাড়িতে ঢুকে ওদের অনুষ্ঠানেই চলে যাচ্ছে। আমাদের বিবাহবার্ষিকীর অনুষ্ঠান কি তাহলে হবে না? তুমি চিন্তা করো না, কেউ যদি আমাদের অনুষ্ঠানে না আসে সেটা আমাদের দোষ নয়। আমরা নিজেদের মতো খাওয়া দাওয়া করে আর কেক কেটে বিবাহবার্ষিকী পালন করব। আমরা নিজেরা আনন্দ করলেই যথেষ্ট। অন্যদিকে রিনা, প্রিয়া এবং টিনা খুবই আনন্দ করে। আপনারা সবাই আমাদের বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে এসেছেন, আমরা খুব খুশি হয়েছি। আপনারা বসুন, আমি এক্ষুনি আপনাদের জন্য নিজে হাতে চা বানিয়ে নিয়ে আসছি। একেবারে স্পেশাল দার্জিলিং টি, খুব দামি কিন্তু। এই বলে রিনা রান্নাঘরে চা বানাতে চলে যায়। আর সে আনন্দের চোটে চা বানিয়ে গ্যাস বন্ধ করে না। গ্যাস খুলে রেখে সে অতিথিদের চা দিতে চলে আসে, কিন্তু সেই ব্যাপারে কারোর কোনো ভ্রুক্ষেপ থাকে না। এমন সময় যখন জুলি এবং রানী রান্নাঘরে খাবার দাবার নিয়ে আসতে যায়, তখন তারা দেখে যে গ্যাস অনেকক্ষণ থেকে জ্বলছে, আর যা দেখে তারা খুবই ভয় পেয়ে যায়। জুলি, দেখ গ্যাস খোলা আছে, আর এক্ষুনি একটা বড়সড় বিপদ হতে পারে। আমাদের যে করে হোক গ্যাস বন্ধ করতে হবে। চারিদিকটা গ্যাসের গন্ধে ভরে গেছে। যদি সিলিন্ডার বাস্ট করে তাহলে আমাদের বাড়ির কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। এই বলে তারা যেই গ্যাস বন্ধ করতে যাবে, তখনই হঠাৎ করে সেই সিলিন্ডার বাস্ট করে, আর যার ফলে পুরো রান্নাঘর পুড়ে যায়। এমনকি দুই বৌমার গায়ে আগুন লেগে যায়। তাদের আর্তনাদ শুনে সবাই তাড়াতাড়ি করে রান্নাঘরে ছুটে আসে, আর সঙ্গে সঙ্গে সবাই মিলে জুলি এবং রানীকে নার্সিং হোমে ভর্তি করে। সবকিছু আমাদের জন্য হয়েছে। আমি যদি চা করার পর গ্যাসটা বন্ধ করে আসতাম, তাহলে আজকে এই কাণ্ড ঘটতো না। আমাদের বিবাহ বার্ষিকীর দিনটা একেবারে নষ্ট হয়ে গেল। আমাদের জন্য আমাদের দুই জায়ের এত বড় ক্ষতি হলো। জুলি, রানী, তোমরা দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও। আজকে তোমাদের জন্যই আমরা বেঁচে আছি, আর তোমরা নিজেদের ক্ষতি করে ফেলেছো। এরপর থেকে আমরা আর কখনো তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করব না। তোমরা সুস্থ হয়ে গেলে আমরা 5 বৌমা একসঙ্গে মিলে আমাদের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান পালন করব। এই শুনে রানী এবং জুলি খুবই খুশি হয়, আর তারপর থেকে বাড়ির 5 বৌমা একসঙ্গে মিলেমিশে বসবাস করতে শুরু করে। রাখি দেবী তার 2 ছেলে আকাশ, মনীষ এবং 2 বৌমা প্রিয়াঙ্কা ও সাথীর সঙ্গে বাস করে। প্রিয়াঙ্কা ভীষণ পরিমাণে চালাক প্রকৃতির মেয়ে ছিল, কারণ তার শ্বশুর বাড়ির পাশেই মায়ের বাড়ি ছিল। আর সে সুযোগ বুঝেই কাজে ফাঁকি দিয়ে বাপের বাড়িতে পালায়, আর সমস্ত কাজের দায়িত্ব গিয়ে পড়ে ছোট বৌমার উপর। সেই জন্য ছোট বৌমা সবসময় তার বড় জায়ের সঙ্গে ঝগড়া করে। কিন্তু বড় বৌমা যেহেতু ভীষণ চালাক, তাই বড় বৌমার বুদ্ধির সঙ্গে সে কিছুতেই পেরে ওঠে না। একদিন যখন তারা সকলে মিলে দুপুরের খাবার খাচ্ছে, এমন সময় প্রিয়াঙ্কার মা তাকে ফোন করে। ও, এই ব্যাপার মা, কিন্তু তুমি আর অন্য কোনো সময় লোকটাকে আসতে বলতে পারলে না? এখন আমি কি করে যাব? এখন তো আমি খাওয়া দাওয়া করছি। তুমি বরঞ্চ বলে দাও যে আজকের বদলে রবিবারে চিমনি লাগাতে আসতে। আমি জানি চিমনি ছাড়া রান্না করতে তোমার অসুবিধা হয়, তোমার বুকে কষ্ট হয়, কাশতে কাশতে তোমার প্রাণটা একেবারে বেরিয়ে যায়। কিন্তু আমি এখন কি করব বলো মা? ঠিক আছে, তুমি ফোন রাখো, আমি চেষ্টা করছি। এই বলে প্রিয়াঙ্কা ফোন রেখে দেয়, আর বাপের বাড়িতে যাওয়ার জন্য ছলাকলা করতে শুরু করে। আজকে আকাশ এবং মনীষ দুজনই বাজার থেকে বড় বড় 2টো তাল কিনে এনেছে, আর আজকে তারা বাড়ির 2 বউকে তালের বড়া বানানোর জন্য বলে। কিন্তু বড় বৌমা প্রিয়াঙ্কা কিছুতেই তালের বড়া বানাতে চায় না, আর তাই সে ছলে বলে কৌশলে বাপের বাড়িতে যাওয়ার জন্য ছুতো খুঁজতে শুরু করে। বলছি শোনো না, আমাকে মনে হয় একটু বাপের বাড়িতে যেতে হবে, কারণ মায়ের শরীরটা ভালো নেই, আর আজকে একটা লোক চিমনি লাগাতে আসবে। আমি যদি ওখানে না থাকি ওরা ঠিকঠাক ভাবে কাজ করবে না। তাই বলছিলাম যে সাথী, তুমি আজকে একা একা তালের বড়া তৈরি করে নাও, আমি আজকে থাকতে পারবো না গো। এই বলে প্রিয়াঙ্কা তখনই তার মায়ের বাড়িতে চলে যায়। আর সন্ধ্যাবেলা মালিনী দেবী তার মেয়ের জন্য কফি এবং গরম গরম চপ পকোড়া বানিয়ে নিয়ে আসে, আর তারা দুজনেই মজা করে খাবারগুলো খেতে থাকে। অন্যদিকে সাথী তার শ্বশুরবাড়ির পরিবারের জন্য গরম গরম তালের বড়া তৈরি করে। আর রাত হলে বড় বৌমা শ্বশুরবাড়িতে আসে আর নিজের ভাগের তালের বড়া খেয়ে নেয়। এভাবেই কিছুদিন কাটে, আর প্রত্যেকটা দিন প্রিয়াঙ্কা চালাকি করে মিথ্যা কথা বলে কাজের ভয়ে বাপের বাড়িতে পালিয়ে যায়। আর একদিন যখন প্রিয়াঙ্কা ঘুম থেকে ওঠে, এমন সময় তার ছোট যা তার কাছে এসে বলে,
দিদি শোনো, আজকে কিন্তু আমার একটা ইন্টারভিউ আছে। তোমাকে বলেছিলাম মনে আছে যে আমি একটা প্রাইভেট সেক্টরে ইন্টারভিউ দেব। আসলে আমি জবের জন্য চেষ্টা করছি, সুতরাং আজকে কিন্তু ওরা আমাকে ইন্টারভিউ এর জন্য ডেকেছে। কিন্তু তুমি আমাকে এসব বলছো কেন? তুমি যাও, তুমি ইন্টারভিউ দিয়ে এসো, আর বেস্ট অফ লাক। তোমার ইন্টারভিউ যেন খুব ভালো হয়। আমি আমার ইন্টারভিউ নিয়ে চিন্তা করছি না, তোমাকে এটা মনে করিয়ে দিতে এলাম যে আমাদের বাড়িতে আজকে কিন্তু দুঃসম্পর্কের মাসি আর মেসোমশাই আসবে। তাই মা আমাদের মাটন বিরিয়ানি আর চিকেন চাপ রান্না করতে বলেছিল, কিন্তু আমি তো আজকে বাড়িতে থাকবো না, তাই সবকিছু তোমাকেই রান্না বান্না করতে হবে। এমন কথা শুনে প্রিয়াঙ্কার মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ সে এমনিতেই রান্না বান্না করতে চায় না, আর আজকে আবার তার ছোট যা বাড়িতে থাকবে না, তাই সে একা একা কিছুতেই রান্না বান্না করতে চায় না। আবার সে সাথীর মুখের উপর নাও বলতে পারে না, তাই সে চালাকি করে রান্নাঘরে গিয়ে কান্নার অভিনয় করতে শুরু করে। কি ব্যাপার বৌমা, তুমি এরকম করে কান্নাকাটি করছো কেন? কি হয়েছে তোমার? মা, এই দেখুন না, আমার বাপের বাড়ি থেকে আপনার বান্ধবী মালিনী মানে আমার মা ফোন করেছে, আমাকে ভিডিও কল করেছে। আজকে রান্নাঘরে রান্না করতে গিয়ে আমার মা পড়ে গেছে আর ওনার পাও ভেঙে গেছে। কি কান্নাকাটি করছে! আর আপনি তো জানেন আমার বাবা নেই, আমাকে সবকিছু সামলাতে হয়, তাই আমি এখন বাপের বাড়িতে যাচ্ছি। কারণ আমি যদি এখন না যাই, মাকে কি ডাক্তারের কাছে নিয়ে যাবে বলুন তো? রাখি, দেখ আমি কি জোরে পড়ে গেছি, আমার পায়ে ভীষণ ব্যথা লেগেছে। রান্নাঘরে এমন ভাবে পড়েছি যে আমি মাটি থেকে উঠে দাঁড়াতে পর্যন্ত পারছি না। তুই তাড়াতাড়ি আমার মেয়েটাকে একটু পাঠিয়ে দে রাখি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আমি প্রিয়াঙ্কাকে পাঠাচ্ছি, তুই চিন্তা করিস না। আর বড় বৌমা, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও মায়ের কাছে যাও, না হলে মালিনীর কিন্তু ক্ষতি হয়ে যাবে। আর শ্বশুরবাড়ির কাজকর্ম নিয়ে তুমি চিন্তা করো না, ছোট বৌমা সবকিছু সামলে নেবে। এমন কথা শোনা মাত্রই প্রিয়াঙ্কা তাড়াতাড়ি করে বাপের বাড়িতে চলে যায়। কিন্তু আদেও মালিনী দেবীর কিছুই হয়নি। প্রিয়াঙ্কা শুধুমাত্র একটা নাটক করেছিল যাতে সে বাপের বাড়িতে যেতে পারে। আর অন্যদিকে রাখি দেবী রান্নাঘরে গিয়ে দেখে সেখানে ছোট বৌমা নেই, ফলে সে ছোট বৌমার ঘরে যায়। কি ব্যাপার, ছোট বৌমা কোথায় গেল? আমি আজকে যে বলেছিলাম আমার দুঃসম্পর্কের বোন আর বোনের বর আসবে আর ওদের জন্য মটন বিরিয়ানি চিকেন চাপ রান্না করতে হবে, কিন্তু ছোট বৌমা গেল কোথায়? বড় বৌমা তো ওর বাপের বাড়িতে চলে গেল, এখন তাহলে কি রান্না বান্না করবে? এই বলে রাখি দেবী তার ছোট বৌমাকে ফোন করতে শুরু করে, কিন্তু ছোট বৌমা যেহেতু ইন্টারভিউ দিতে ব্যস্ত থাকে তাই সে কিছুতেই ফোন রিসিভ করতে পারে না। আর এভাবেই দেখতে দেখতে বেশ কয়েক ঘন্টা পেরিয়ে যায়। তাই রাখি দেবীকে রান্নাঘরে গিয়ে তার দুঃসম্পর্কের দিদি এবং দিদির বরের জন্য রান্নাবান্না করতে হয়। একেই তার কোমরে ব্যথা, তার উপর তাকে রান্নাবান্না করতে হয়, তাই সে প্রচন্ড পরিমাণে ক্ষেপে যায়। আর কিছুক্ষণ পর তার দিদি এবং দিদির বর আসলে সে সবাইকে খাবার পরিবেশন করে খাওয়ায়। আর ঠিক এমন সময় খাবারের গন্ধ পেয়ে বড় বৌমা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে টপকে পড়ে। কি ব্যাপার বড় বৌমা, মাকে ছেড়ে চলে এলে কেন? মালিনী এখন ঠিক আছে? আমি তো তোমাকে বলেছিলাম যে এই দিকটা আমি দেখে নেব, সুতরাং আজকের দিনটা তো তুমি মায়ের কাছেই থাকতে পারতে। না মা, আমার মা এখন ঠিক আছে, ডাক্তার আঙ্কেল এসে পায়ে ব্যান্ডেজ করে দিয়ে চলে গেছে। আর আমার তো পাশেই বাপের বাড়ি, মাকে বলেছি যদি কোনো অসুবিধা হয় তাহলে জানালা দিয়েই ডাকতে। আর আপনি এখন সরে যান, আমি সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছি। প্রিয়াঙ্কার কথা শুনে তার শাশুড়ি মা খুবই খুশি হয় আর প্রিয়াঙ্কা সকলকে খাবার পরিবেশন করতে শুরু করে। কিন্তু তখনও সাথী বাড়ি ফিরতে পারে না। রাত 10টার সময় সাথী বাড়িতে ফিরে আসে আর বাড়িতে ফিরতে না ফিরতেই শাশুড়ি মা তাকে ভীষণ পরিমাণে বকাবকি করতে শুরু করে দেয়। তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই? আমি তোমাকে বলেছিলাম যে আজকে আমার দিদি আর দিদির স্বামী আসবে, তাদের জন্য রান্না বান্না করতে হবে, কিন্তু তুমি রান্না বান্না না করে আমাকে কিছু না জানিয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে কোথায় গিয়েছিলে? কেন মা, আমি তো একটা প্রাইভেট সেক্টরে চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, আর আমি তো দিদিকে বলেই গিয়েছিলাম যে আমার রাত্রিবেলা ফিরতে দিদি হবে, দিদি যেন সবাইকে রান্নাবান্না করে খাইয়ে দেয়। কিন্তু দিদি, তুমি রান্নাবান্না করোনি, আর তুমি মাকে একবারও জানাওনি যে আমি ইন্টারভিউ দিতে গেছি। কিছু মনে করো না বোন, আমার মাথা থেকে একদম বেরিয়ে গিয়েছিল। আসলে আমার মায়ের খুব বড় বিপদ হয়েছে, তাই আমি আর রান্নাবান্না করতে পারিনি, আমি বাপের বাড়িতেই ছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আর এভাবে কেঁদো না, আমারও মাকে বলে যাওয়াটাই উচিত ছিল। মা, আপনি কিছু মনে করবেন না, আমি এর পরের বার থেকে আপনাকে জানিয়েই তারপর বাড়ি থেকে যাব। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর প্রত্যেকদিন প্রিয়াঙ্কা নিজের বুদ্ধি খাটিয়ে বাপের বাড়ি যাওয়ার জন্য একটা না একটা কারণ অজুহাত দেখাতেই থাকে। কখনো মালিনী দেবী তাকে ডাকে, কিংবা কখনো বাপের বাড়ির বাজার করে দেওয়ার জন্য সে বাপের বাড়িতে পালিয়ে যায়। এমনই একদিন
তোমরা তো বুঝতেই পারছো আমি একমাত্র মেয়ে, তাই আমি ছাড়া আমার মাকে কে দেখবে বলো তো? আমি যাতে মাকে দেখতে পারি সেই জন্যই তো আমার বাবা পাশের বাড়িতেই আমার বিয়ে দিয়েছিল। হ্যাঁ দিদি, এই কথা আমরা প্রত্যেকদিন একবার করে শুনেই থাকি, কিন্তু আজকে আবার এই কথা বলছো কেন? বাপের বাড়িতে যাওয়ার জন্য? তুমি বেশি বড় বড় কথা বলো না। তুমি যদি বাবা মায়ের একমাত্র মেয়ে হতে তাহলে তুমি ঠিকই বুঝতে পারতে। তোমার তো মাথার উপর তোমার বড় দাদা আছে, তাই বাপের বাড়ির দায়িত্ব তোমাকে নিতেই হয় না। তুমি কি করে বুঝবে আমার জ্বালা? মাকে একটু বাপের বাড়িতে দেখতে যাচ্ছি। আজকে আসলে আমি একটু মায়ের কাছে যাচ্ছি, কারণ মাকে ওষুধপত্রগুলো ভালো করে বুঝিয়ে দিতে হবে, তা না হলে আমার মা ভুলভাল ওষুধ খেয়ে নেবে। এই বলে প্রিয়াঙ্কা আবার বাপের বাড়িতে চলে যায়। আর বাপের বাড়িতে গিয়ে সে তার মায়ের সঙ্গে জমিয়ে ভাত এবং মাংস খাওয়া দাওয়া করে, কারণ সেদিন প্রিয়াঙ্কার শ্বশুর বাড়িতে ডাল ভাত রান্না হয়েছে। আর প্রিয়াঙ্কা কিছুতেই ডাল ভাত খেতে পছন্দ করে না, তাই সে মাংস ভাত খাওয়ার জন্য বাপের বাড়িতে পালিয়ে আসে। তোর শাশুড়ি মা যদি বুঝতে পারে যে তুই চালাকি করে প্রত্যেকদিন বাপের বাড়িতে চলে আসছিস, তাহলে কিন্তু আমাকেও গালাগাল দেবে, তার সাথে সাথে তোকেও আর আমার বাড়িতে আসতে দেবে না। তাই বলছি তুই কিন্তু এবার একটু বুঝে শুনে চলিস, কেমন? চুপ করো তো। ওই পরিবারে আমার মতো যদি কেউ বুদ্ধিমতী থাকে তাহলে সেটা হলো শুধুমাত্র আমি, আর আমার মতো জুড়ি মেলা ভার। তাই আমার শাশুড়ি মা ছোট যা কেউ বুঝতেই পারবে না। চুপচাপ দুজনে মিলে মাংস ভাত খাই। আর আজকে আমি ভেবেছিলাম আসবো না, কিন্তু আমার শ্বশুর বাড়িতে ডাল ভাত আর ডিমের অমলেট রান্না হয়েছে, তাই আমি মাংস ভাত খেতে চলে এসেছি। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। আর এরই মধ্যে সুখবর আসে যে সাথীর প্রাইভেট সেক্টরে চাকরি হয়ে গেছে। কিন্তু সেই খবরটা প্রিয়াঙ্কার কাছে মোটেই সুখবর ছিল না, কারণ ছোট যা যদি চাকরি করতে চলে যায় তাহলে বড় বৌমার বাপের বাড়িতে যাওয়া বন্ধ হয়ে যাবে। তাই প্রিয়াঙ্কা অন্যরকম ভাবে তার শাশুড়ি মাকে বোঝাতে শুরু করে, যাতে সে তার ছোট বৌমাকে চাকরি করার অনুমতি না দেয়। দিদি, তুমি তো প্রত্যেকদিন তোমার বাপের বাড়িতে যাও, কিন্তু আজ পর্যন্ত তোমার বাপের বাড়ি আমি দেখিনি। তাই আমি আজকে ঠিক করেছি যে আমরা সবাই মিলে তোমার সঙ্গে তোমার বাপের বাড়িতে যাব, আর তোমার মাকে মিষ্টি খাইয়ে আসবো, কারণ আমার চাকরিটা হয়ে গেছে, ওনাকে তো মিষ্টি খাওয়ানো দরকার। বলো? মানে না, মানে তোমরা সবাই মিলে যাবে? না না, মানে আমার বাপের বাড়ি না অতটা বড় নয়, আমার মা তোমাদেরকে আপ্যায়ন করতে পারবে না, বুঝলে? বড় বৌমা, তুমি এমন করে বলছো যেন আমরা নতুন নতুন তোমার বাপের বাড়িতে যাচ্ছি। ছোট বৌমা না হয় নতুন হয়ে যাচ্ছে, কিন্তু আমি তো আর নতুন নই। আমরা তো সবাই মিলে এর আগেও তোমার বাপের বাড়িতে গেছি, তাই আমরা আজকেও যাব। প্রিয়াঙ্কা তার শ্বশুর বাড়ির লোকেদেরকে কিছুতেই না বলতে পারে না, ফলে তারা সবাই মিলে মিষ্টি নিয়ে এবং খাবার দাবার নিয়ে মালিনী দেবীকে না জানিয়ে তার বাড়িতে গিয়ে উপস্থিত হয়। আর মালিনী দেবী সবাইকে দেখে একেবারে চমকে ওঠে। দিদি, আমি যাতে চাকরিতে যেতে না পারি তুমি সেটার জন্য অনেক ফন্দি করেছো, কিন্তু এবার আমি দেখব তুমি কিভাবে প্রত্যেকদিন বাপের বাড়িতে আসো। তোমার মিথ্যার হাড়ি আজকে আমি ভেঙেই দেব। রাখি দেবী এবং সবাই মিলে মালিনী দেবীর সঙ্গে গল্প করতে শুরু করে। আর মালিনী দেবী ইচ্ছা করে পায়ে ব্যান্ডেজ বেঁধে রাখে, যাতে সকলে মনে করে তার পায়ে প্রচন্ড ব্যথা। আর এতক্ষণ ধরে সাথী ইচ্ছা করে সবাইকে মিষ্টি খাওয়ানোর জন্য রান্নাঘরে যাওয়ার অজুহাত খুঁজতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সাথী কাউকে কিছু না বলেই প্রিয়াঙ্কার বাপের বাড়ি রান্নাঘরে চলে যায়। আর এমন সময় রান্নাঘরে গিয়ে দেখে যে সেখানে চিমনি ফিল্টার কিছুই লাগানো নেই। এই কিছুদিন আগেই দিদি বলল যে বাপের বাড়ি রান্নাঘরে নাকি চিমনি লাগানো হবে, আর তার কিছুদিন পরে বলল ফিল্টার বসানো হবে। আর সেই অজুহাতে, আর এরকম অজুহাত দেখিয়ে দিদি তো বাপের বাড়িতে এসেছিল, কিন্তু এখানে তো কিছুই লাগানো নেই। এবার আমি মজা দেখাচ্ছি। এই বলে সাথী সবাইকে রান্নাঘরে ডেকে নিয়ে আসে। আর সাথী যখন সকলের সামনে বড় জায়ের মিথ্যার হাড়ি ভেঙে দেয়, তখন প্রিয়াঙ্কা ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে। আর এমন সময় তার কোনো বুদ্ধি কাজে আসে না। কি ব্যাপার দিদি, তোমার মায়ের নাকি পায়ে ব্যথা? আমি যে এই কথাগুলো বললাম, ওই দেখো উনি নিজেও পায়ে হেঁটে রান্নাঘরে চলে এসেছেন। আর এদিকে তোমার রান্নাঘরে চিমনি ফিল্টার কিচ্ছু লাগানো নেই। তার মানে তুমি এতদিন ধরে বাপের বাড়িতে আসবে বলে মিথ্যা কথা বলতে, আর ইচ্ছা করেই আমাকে শাশুড়ি মায়ের সামনে ফাঁসিয়ে দিতে, তাই তো? না না, মানে তুমি আমাকে ভুল ভাবছো মা। আমি আপনাকে বলতে ভুলেই গিয়েছিলাম যে সেদিনকে চিমনি লাগানোর লোকটা আসেনি। আমাকে তোমরা প্লিজ ভুল ভাববে না, তাই আমাকে তোমরা প্লিজ ভুল ভেবো না। প্রিয়াঙ্কার কোনো কথাই আর ধোপে টেকে না। এমনকি রাখি দেবীও তার উপর ভীষণ পরিমাণে রেগে যায়। আর সে পরিষ্কারভাবে জানিয়ে দেয় তারপর থেকে প্রিয়াঙ্কা যদি তার বাপের বাড়িতে পা রাখে তাহলে শ্বশুর বাড়ির সঙ্গে সে আর কোনো সম্পর্ক রাখতে পারবে না। ফলে মালিনী দেবীও আর কিছু বলতে পারে না। এর ফলে ছোট বৌমা যখন প্রাইভেট কাজে জয়েন করে তখন বড় বৌমাকে এই সংসারে দেখাশোনা করতে হয়। আর এখন প্রিয়াঙ্কা তার শ্বশুর বাড়ির জানালা দিয়ে মায়ের সঙ্গে গল্প করে, কিন্তু চাইলেও সে সবসময় বাপের বাড়িতে যেতে পারে না।